আজকে সকালে ভোরে 6টায় উঠে গাড়ি চালিয়ে আসছি, আবার যাব শুধু তোমাদের সাথে একটু দেখা করার জন্য। আর এই কষ্টটা তখনই সার্থক হবে যেদিন তোমাদের কাছ থেকে দেশের লিডারশিপ তৈরি হবে, ইনশাল্লাহ, রাইট? আর লিডারশিপ তৈরি হওয়ার জন্য আমাদের মাথাটা উন্নত হওয়া দরকার, মস্তিষ্কটা উন্নত হওয়া দরকার। আমাকে বলো তো, রবীন্দ্রনাথ এর জন্ম কত সালে? কবে কবে? কাজী নজরুল ইসলাম, এরপরে আরেকটা কাজী নজরুল ইসলাম বাংলাদেশে হয়েছে, ওসমান হাদি। কিন্তু ওসমান হাদির যেই মানে ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টটা তো আমরা ধরে রাখতে পারতেছি না। ওসমান হাদি কি বলে গেছিল আমাদেরকে? তুমুলভাবে কি হইতে হবে? দক্ষ হইতে হবে, কথা বলে গেছিল না? আমরা কিভাবে দক্ষ হব? টিকটক করলে, অনেক জোরে মানে হলার লাগিয়ে বাইকে হুম করলে, গার্লস স্কুলে মেয়েদের সামনে মানে মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় থাকলে, বাবা মার সাথে মিথ্যা কথা বললে, তা কেমনে আমরা দক্ষ হব? ওসমান হাদির ছবি প্রোফাইল পিকচারে দিলেই কি কাজ শেষ? তুমুলভাবে দক্ষ হওয়া কি একদিনের ব্যাপার? একদিনের ব্যাপার না। তোমরা আমারে বলো তো, কেন কাজী নজরুল ইসলামের জন্মের পরে সেই কবে জন্মাইছে একটা কাজী নজরুল, আজ পর্যন্ত আরেকটা কাজী নজরুল হয় নাই কেন? আমাদের এই সমাজে আমরা যে আজকে দাঁড়াইছি, আমরা যে একটা মাঠে দাঁড়াইছি, এটা কিসের মাঠ? এটা স্কুলের মাঠ। তোমরা বিশ্বাস করো, একটা দেশের একটা জায়গার সবচেয়ে পবিত্রতম জায়গা কোনটা? মসজিদ হচ্ছে মানে উপাসনালয়, তাই না? কিন্তু উপাসনালয়ে গিয়ে তুমি যে উপাসনা করবা কার? সৃষ্টিকর্তার। সেই জ্ঞান কি মসজিদে আছে না বিদ্যালয়ে আছে? বিদ্যালয়ে। তোমরা উপাসনা, আল্লাহ কি বলছে? ফরজ ইবাদতের পরে নিজের হালাল রুজি অন্বেষণ করাও একটা ফরজ ইবাদত, তাই না? তো কোরআনের প্রথম শব্দ কি ছিল? কেমনে? তাহলে কি ইকরা মানে কি? ইকরা মানে কি শুধু পড়ো? জ্ঞান অর্জন করতে বলছে। তাহলে আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমটা কি? আমাদের লেখাপড়া। আরেকটা কথা, এই পাবনাতে আমি আজকে প্রথম আসছি। এই যে উপরে যে মাগুলো এত কষ্ট করে বসে আছে না, তোমাদের মায়েরা বসে আছে না, ওই যে তোমাদের বাবারা বসে আছে, তোমরা কি একটা জিনিস জানো যে তোমরাও একদিন বাবা মা হবা? তো একদিন, তাই না? ভারী কথা তোমরা এখন নিতে পারবো না, কারণ তোমরা অনেক ছোট। তোমরা একটু ভাবো তো, তোমাদের বাবা মা তোমাদের কাছে কি চায়? খালি এ প্লাস? না 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 না, শুধু এ প্লাস চায় না। তোমাদের বাবা মা চায় তুমি এমন একজন হও যাকে নিয়ে তোমার বাবা মা গর্ব করতে পারে। এখন আমারে বলো, তোমাদের এখানে কি সবাই এ প্লাস পাবা? সবাই তো পাবা না। এখানে তো সবাই অনেক গল্প বলছে। এই যে দেখো, গুচ্ছতে ফার্স্ট হয়েছে, ওর গল্পটা ও ভালো করে বলতে পারে নাই। ও আসলে কতটুকু কষ্ট করছে। ও ইন্টারমিডিয়েট শুরু করার আগে 1 বছর চাকরি করছে ইপিজেডে। ওর বাবা মারা গেছে ক্লাস 9-এ থাকতে। ওর বড় 3 বোন বিয়ে হয়ে গেছে। ও একমাত্র ছেলে, যেই ছেলে ইন্টারমিডিয়েটে 4 বছর ছিল, এবং ও এইবার মাত্র 4টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছে। ওর গুচ্ছে 50 মার্কের মধ্যে ওর স্কোর ছিল 37। তাইলে ও একটা নর্মাল ক্যান্ডিডেট থেকে কত মার্ক কম? কত মার্ক কম? 50 থেকে 37 গেলে কত থাকে? 13 মার্ক নর্মাল কম নিয়ে ও ফার্স্ট হয়েছে। তো এই যে কষ্ট ও করছে, এই কষ্টের ফলেও আজকে যে জায়গাটাতে আসছে, তোমরা যে এইরকম একটা জায়গা অর্জন করতে চাও, তাহলে তোমাদের কি ওর মতো কষ্ট করা লাগবে না?
আর সেই কষ্ট করার জন্য তোমাদের বুকের ভিতরে একটা প্রতিজ্ঞা থাকা দরকার। বাংলাদেশের এখনকার সময়ে লেখাপড়ার দিকে মনোযোগ এত কম, সবাই কেমন যেন একটু মানে কিছু হইলেই বিপ্লবী হয়ে যায়, কিছু হইলে একটু ভাঙচুর করতে ইচ্ছা করে। কিছুদিন পর শুনি ঢাকা কলেজ আর সিটি কলেজ এরা নাকি মারামারি করে। আমি বলছিলাম ঢাকা কলেজটা মেয়েদের আর সিটি কলেজটা ছেলেদের করে দিলেই কিন্তু খেলাটা শেষ হয়ে যেত, কিন্তু না, এরা মারামারি করে। একটা স্টুডেন্টের কাজ কি মারামারি করা? একটা স্টুডেন্ট এর কাজ কি? নিজের প্রতিষ্ঠানকে, নিজের প্রতিষ্ঠানের মান মর্যাদা ঠিক রেখা, পরিবারের সম্মান ঠিক রেখা নিজের লেখাপড়াটা আগায় নিয়ে যাওয়া। বুঝাতে পারছি? ওই যে উপরে লেখা আছে গাইডলাইন, আমার মাথার উপরে লেখা আছে গাইডলাইন। বিশাল কঠিন জিনিস গাইডলাইন। তোমাদেরকে আমি আজকে বক্তব্য দিয়ে কথা বলতে চাই না। তোমাদের মনে কি আমারে কোনো প্রশ্ন করার মতো আছে? আমারে তোমরা একটু প্রশ্ন করো। আমি আগে 2টা পয়েন্ট তোমাদেরকে বলি, সবসময় আমি বলি, তোমরা যারা আমার দিক তাকায় আসো, তোমরা মোবাইলের ক্যামেরা এটা না রেখা তোমাদের অন্তরে রাখো আমার কথাগুলা। শোনো, সক্রেটিস, প্লেটো, ইউক্লিড, পিথাগোরাস, ইবনে সিনা, নাম শুনছো তোমরা? ওদের কাছে কি ইউটিউব ছিল? টিকটক ছিল? রিলস বানাইছিল তখন? তাহলে তখনকার সময়ের পিথাগোরাস যে কাজ করতে পারতো, বাংলাদেশে আরেকটা পিথাগোরাস তো গত 50 বছরে হয় নাই। যদি মানে জ্ঞান এত সহজলভ্য হয়ে যায় যে তুমি এইখানে বসে ইউটিউবে জানতেছো যে ব্রিটেনের একটা সায়েন্টিস্ট কি করছে, তাহলে বাংলাদেশে আরেকটা পিথাগোরাস হয় না কেন? কঠিন প্রশ্ন। স্যার আমরা তো এখানে একটা আনন্দ করতে আসছি না, আপনি এগুলো কী সব প্রশ্ন করতেছেন? আমি তোমাদেরকে আজকে আনন্দিত করতে আসি নাই, আমি তোমাদেরকে আজকে একটু কষ্ট দিতে আসছি। কারণ কষ্টের পরে কি আছে? কষ্টের পরে সুখ আছে। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী না, এসএসসি তো, এসএসসির পরে এইচএসসি শুরু হবে না? এরপরে ওই যে ওর মতো একটা পরীক্ষা দিবা। ও তো এবার মেডিকেলে পরীক্ষা দিতে পারে নাই। ওই যে তোমাদের এক ম্যাডাম মেডিকেলে পরীক্ষা দিয়ে 14তম হয়েছে। তো ম্যাডামের নাম যখন বলে 14তম হয়েছে, তোমাদের একটু ব্লাড প্রেশারটা বাইরে যায় না? তারপর তোমরা একটা আমার সেশন করো, আমার একটা কথা শোনো, কথা শোনার পর একটু ব্লাড প্রেশারটা বাইরে যায়, পরের দিন সব আগের মতো। কি হয়েছে না হয়েছে একটা স্টোরি দাও, একটা স্টোরির মেয়াদকাল থাকে 24 ঘন্টা, তোমাদের ইন্টেনশন আর অ্যাড্রেনালিন হ্রাসও থাকে 24 ঘন্টা। আবার ঠিক, কত বড় দুষ্ট। তাহলে তোমাদের যদি অ্যাড্রেনালিন হ্রাস যদি 24 ঘন্টায় থাকে, ফেসবুকের একটা স্টোরির মতো গায়েব হয়ে যায়, তাহলে এই অ্যাড্রেনালিন হ্রাস দিয়ে সামনে কিছু হবে না। আমার বন্ধুবর হোসেন খুব সুন্দর সুন্দর কিছু কথা বলছে, ও খুব সুন্দর কথা বলতে পারে। আমি আবার একটু পড়াইতে পারি, আমার কথার মধ্যে একটু আঙ্গুল টাঙ্গুল চলে আসে, তোমরা জানো আমি পড়াইতে পারি, কিন্তু আমি এরকম মানে গগনবিদারী আত্মচিৎকারের মানে বক্তব্য দিতে পারি না। আমি যতটুক জানি, আমি যতটুক বুঝি, তোমার কি মনে হয় যে আমার জীবনটা একেবারে সুখের? আমার জীবনে নির্ঘুম রাত আছে না? আমার জীবনে আজকেও কষ্ট আছে না? আমার জীবনে এখনও 2 বেলার জায়গায় 1 বেলা না খেয়ে থাকা আছে। আমার এখনও কপালে চিন্তার ভাঁজ আছে। আমার এখনও প্রতিদিন যুদ্ধ করতে হয় যে আমার কালকের দিনটাকে সুন্দর করার জন্য। সুতরাং তোমরা আমাকে দেখে যতটুকু সাকসেসফুল মনে করো, বা এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকে এক একজন কর্মী, সবাই কর্মী, সবাই কাজ করে। তোমরা মাথায় রেখো, আলটিমেট সাকসেস বলে কোনো শব্দ নাই। তোমরা কোথায় গেলে সাকসেসফুল হইবা এটার কোনো দিক নির্দেশনা নাই যে 2038 সালের জানুয়ারি মাসের 2 তারিখ তুমি সাকসেসফুল। তোমার ব্যাংকে কত টাকা আছে এটা কখনোই তোমার সাকসেসকে ডিফাইন করে না। তোমার সাকসেসকে ডিফাইন কে করে জানো? কি করে? তোমার কতজন আপন মানুষ আছে তার উপর। তোমরা কি আমার কথা লোড নিতে পারতেছো? আচ্ছা একটু নেও, তোমরা একটু ছোট ছোট বয়স তো এটা, কিন্তু আমি আসলে এই লেন্থেই কথা বলবো। তোমরা ব্যাংক ব্যালেন্স করবা পরে, তোমরা এখন ক্লাস 9-10-এ পড়ো। তোমাদের এখন উচিত হইল বইটাকে পইরা
ভালো মানুষ হইয়া এসএসসি পরীক্ষায় একটা গোল্ডেন জিপিএ 5 লাগবে না? তোমার আব্বু আম্মু যে বসে আছে ওনারা বলতে চায় না যে আমার ছেলেটা জিপিএ 5 পাইছে? এটা বইলা উনি কয়দিন সুখে থাকবে? কয়দিন? ধরো 1 সপ্তাহ সুখে থাকলো, এরপর তুমি হচ্ছে কলেজে গেলা, তুমি জিপিএ 5 পেয়ে কলেজে গেলা, এরপর কলেজে উঠে দেখলা তুমি ফিজিক্স আর ম্যাথ পারতেছো না, তুমি ভালো পারতেছো না। প্রথম পরীক্ষায় হাফ ইয়ারলিতে ফিজিক্সের ডাব্বা মারছো, ম্যাথে ডাব্বা মারছো, তোমার ওই যে এসএসসির জিপিএ 5-এর আনন্দটা কি আছে? তাহলে ওই আনন্দ মলিন হইতে সময় লাগবে 3 মাস, তাই না? এখন তুমি যে এসএসসিতে জিপিএ 5 পেয়েছো, সেই তুমি যদি এইচএসসিতে জিপিএ 5 না পাও, জীবনটা 180 ডিগ্রি ঘুরা আবার নিচে নেমে যাবে, তাই না? এবার তুমি যখন আবার নিচে নেমে গেল, এবার তুমি এখন রাইগা এই যে ওর মতো চেইতে গেছো যে আমি কম পাইছি, এবার দেখি ইউনিভার্সিটিতে একটা কিছু করতে পারি কিনা। এরপর তুমি আসপেক্ট সিরিজের বই নিয়ে পড়া শুরু করলা, এই যে আমার বন্ধুর বই। কেন স্যার আসপেক্ট সিরিজের বইয়ের কথা বললেন? বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার আগে একটা গাইডলাইন দরকার হয়। তোমরা এটা বুঝতে পারো কিনা আমি জানি না, তখন তোমরা লাগবে পইরা। এরপর তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পজিশন হলো 200তম, 100তম, প্রথম 10 ফার্স্ট হইতে পারে, তোমাদের হইতে পারে। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছো, মেডিকেলে 100তম, 150তম, 200তম তোমার পজিশন হইতে পারে। তোমার জীবনটা আবার রিগেইন করলো 180 ডিগ্রি, আবার ভালো হয়েছে। এইবার তুমি মেডিকেলে গেলা, মেডিকেলে যাওয়ার পর ফার্স্ট ইয়ারে তুমি প্রথম পরীক্ষায় ফেল করছো, মেডিকেলে ঢুইকা তোমার আর ভাল লাগতেছে না, এরকম হইতে পারে। তুমি তোমার এই যে একটা আপু আছে না 14তম হয়েছে, ওকে জিজ্ঞেস করো কতটুকু কষ্টে আছে, ওরা জিজ্ঞেস করো কই যেন নাম, কই আপু 14তম হয়েছে, ওর একটু জিজ্ঞেস করো আপু মেডিকেলে কেমন লাগে, অনেক আনন্দ? নো। এইবার আমারে বলো, মেডিকেল পাস করছো, মেডিকেল পাস করার পর কি জীবন শেষ? এরপর কি এরপর কি একটা ক্লিনিক্যাল একটা মানে জব করা লাগবে না? অথবা একটা চেম্বার দেওয়া লাগবে না? এরপর রুগী দেখা শুরু করা লাগবে না? তা রুগী দেখা শুরু করলে কি রুগী আইসা তোমাকে টাকা দিতে থাকবে? তাহলে স্যার সাকসেসটা কখন? আবার দেখা গেছে মেডিকেল থেকে পাশ করার পরে চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে বিয়ে করার সময় পাওয়া যাচ্ছে না, আছেন এরকম গল্প? আবার বিয়ে করার পরে সংসারটা ঠিক জমতেছে না। আচ্ছা সংসার জমতেছে বাচ্চা হইতেছে না। আচ্ছা বাচ্চা হয়েছে, এখন বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে ক্যারিয়ারটা ঠিক হইতেছে না। আবার ক্যারিয়ারের পিছনে দৌড়াতে বাচ্চাটা ঠিকমতো বড় হইতেছে না। এবার বাচ্চা একদিন বড় হয়ে গেল, এই বাচ্চা যখন বড় হয়ে গেল, এই বাচ্চার ছেলে বা মেয়ে যদি হয় ওর বিয়েটা দিতে হবে, তখন ঠিকমতো ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না। হইতে পারেন এরকম? জীবনটা একটা জাস্ট আ সার্কেল। এই সার্কেল জীবনে কোনো আলটিমেট এন্ড লাইন নাই। বুঝাইতে পারছি? তোমরা প্রতিটা দিন নিজের জন্য জাগবা, নিজের জন্য উন্নত হবা প্রতিদিন। আলটিমেট সাকসেস বলে কথা নাই, তোমার বেঁচে থাকাটাই সাকসেস। আর 2টা জিনিস মাথায় রেখো। নাম্বার ওয়ান, আজকে আমার তোমার একটা প্রমিস করতে পারবা? প্রমিস করতে পারবা? হিম্মত আছে? হিম্মত আছে? আছে? বলি কি প্রমিস? প্রথম প্রমিস, নাম্বার 1, কখনো বাবা মার সাথে মিথ্যা কথা বলবা না। দেখি কতজন বুকের পাটা আছে, হাত তোলো। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো। যারা তোমরা হাত তুলছ, আজকের পরে কোনো দিন বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলবা না। প্রমিস? 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 আই লাভ ইউ। দ্বিতীয় পয়েন্ট অত্যন্ত দামি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2টা জিনিস থেকে, তোমার 2টা জিনিস থেকে যেন আরেকজন সেফ থাকে। 1 তোমার হাত, আর 2 তোমার জিহ্বা। স্যার কি বললেন এটা?
জিব্বাটা বুঝছো? জিব্বা বুঝছো কি বলছি? তোমরা কি জানো একটা মানুষকে যদি তুমি 2টা গুলি করো, 3টা গুলি করো, আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, আমারে 70 মিনিট পিটাইছে। যত বড় মোটা ডান্ডা দেখছো না পুলিশের হাতে, পুরা বডিতে আঘাত করছে। কিছু করার নাই, পরে বলতেছি। ওর 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 আবেগটা ভালো লাগছে। কেন? কেন? তুমি জুলাইয়ের গল্প হয়তো জানো না। এনিওয়েজ, আমার কিন্তু আমি যেটা বুঝাইতে যাচ্ছি, কি আঘাত করছে আমাকে? শারীরিক আঘাত। কিন্তু তুমি কি জানো একটা মানুষকে মাইরা ফেলা যাবে একটা লাইন দিয়ে, একটা কথা বইলা? মানুষকে শারীরিক আঘাত ভুলে যেতে পারে, কথার আঘাত ভুলে না। সুতরাং তোমার মুখ যখন তুমি কথা বলবা, আরেকজনকে যেন তুমি আঘাত না দাও। বুঝাইতে পারছি? এই যে তোমার বললাম যে জিহ্বা দিয়ে যে কথা হয়, তোমাদের আরেকটা বড় চরিত্র ঠিক করতে পারবা কিনা বলো? বলো আবার প্রমিস। তোমাদের একটা বড় চরিত্র ঠিক করতে হবে। তোমাদের জীবনে উন্নতি অবধারিত। উন্নতির কোনো আচ্ছা বলো তো, আমার জীবনটা উন্নত? আমার একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, 2টা বাচ্চা আছে, একটা বউ আছে, মোটামুটি টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ, দেশের বাইরে যেতে পারবো যখন তখন। আমি কি উন্নত? না না। আমাকে তুমি ডিফাইন করতে পারবা না, ডিফাইন করার দরকারও নাই। তোমাদেরকে যেটা আমি বলবো, জিব্বার কথা বলছি না, তোমাদের যে চরিত্রটা ঠিক করার কথা বলতেছি। তোমাদের মধ্যে অনেকে এরকম আছে না, মেয়েদের মধ্যে এটা সবচেয়ে বেশি, সরি টু সে। দেখবা 2 বান্ধবী কথা বলতেছে, মাঝখানে 3য় বান্ধবীর কথা চলতেছে। প্রচণ্ড অভিজ্ঞতা সম্পন্ন এলাকা। ছেলেরা, তুমি 2জন বান্ধবী কথা বলতেছে, ওদের পয়েন্ট হচ্ছে 3য় বান্ধবীটার কি সমস্যা। জানিস ওকে দেখছি কালকে, ওর কিন্তু কাউরে কিন্তু বলিস না। ওরা 2টায় যখন এই পাশে একটা মাইরা দিল, ও তখন ওই 3য় বান্ধবীকে জানিস গতকালকে ও কিন্তু এইটারে কি বলে? এটা হইল গীবত। গীবতের যে পাপ, এটা তোমরা জানো তো? কয় স্যার পাপ জানি, কিন্তু কোনটা যে গীবত এটা জানি না। তোমাদেরকে আমার তো গাইডলাইন দিতে আসছি, এই হলো আমার গাইডলাইন। আমি যতটুকু মানার চেষ্টা করি, আমিও পারি না। আমি তোমাদেরকে উপদেশ দিই, সেই উপদেশটা আমারও পালতে হবে। আমি তো সর্বশুদ্ধ না, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তোমরা কখনো একজন আরেকজনকে যখন কথা বলবা, 3য় ব্যক্তিটার কোনো ধরনের সমালোচনা এবং কোনো ধরনের খারাপ কথা বলবা না। আরেকটা ব্যাপার, তুমি তোমার ফ্রেন্ডকে চিনবা কিভাবে? আমার কাছে যতটুকু সময় আছে আমি একটু বলে দিই। আমার আসলে আমি জানি না তোমরা কতটুকু মানতে পারবে, আল্লাহ মাহবুব জানে। পড়াবো আমি ইউটিউবে, ওটা দেখে নিও। অনলাইন কোর্স আছে, সেখানে আমি পড়াবো। আজকে পড়াইতে আসি নাই। আজকে আমার মাথার মধ্যে কিছু জিনিস আছে, আমার একটু বলতে ইচ্ছা করতেছে। 2টা পয়েন্ট একটু বলি। তোমাদের ফ্রেন্ডস আছে না? ফ্রেন্ডস, বিশ্বাস করো জীবনে অনেক ফ্রেন্ডদের দরকার নাই। 1টা 2টা ভালো মানের ফ্রেন্ড হলে জীবন চলবে, একটা হইলেই চলবে। হ্যাঁ, এবার আমি বলি ফ্রেন্ড চিনবা কেমনে? তোমাদের কোনো ফ্রেন্ড বা তোমার ব্যাচমেট যদি তোমার কাছে বিনা কারণে অন্যজনের দুর্নাম করে, অন্যজনের বদনাম করে, তাহলে ওর কাছ থেকে কমসে কম 10 হাত দূরে থাকবা। কারণ ওই ফ্রেন্ড তোমার অবর্তমানে আরেকজনের কাছে তোমার নামেই দুর্নাম করতেছে। 2য় পয়েন্ট, বন্ধু চেনার পয়েন্ট, টাকা পয়সা।
पैसा होता है सबके पास, देता कोई नहीं। তোমার কোনো বন্ধু বান্ধবকে টাকা ধার দিছো? স্যার গোপন কথা স্যার। ওই স্যার ওরে যে টাকা দিছি ওরে দিয়ে আমি ভুল গেছি দিছিলাম। শোনো, তোমার বন্ধুদের মধ্যে কারো কাছকে যদি টাকা দাও, ধার দাও, ধার, সে যদি প্রপার টাইমে, নির্দিষ্ট টাইমে যা বলছে ওই টাইমে যদি টাকা ফেরত দেয়, তাহলে মনে করবা সে একটা আদর্শ সন্তান। ও হইল তোমার আসল ফ্রেন্ড। 3 নাম্বার পয়েন্ট, তোমার ফ্রেন্ড যে তোমার বিউটিফুল স্ট্রাকচারাল সমালোচনা করতে পারে। তোমাকে আইসা বললো, বন্ধু তুই এই কাজটা ভালো করিস নাই, আমার মনে হয় এটা করা উচিত। এই কথাটা আরেকজনকে না বলে যদি তোমার সাথে সে সরাসরি বলে, তাহলে ও হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড। ওরে ধরে রাখতে হবে, ওরে ধরে রাখলে তোমার জীবনে উন্নতি হবে। আরেকটা কথা, তোমরা খালি এইটা মাথায় রেখো না যে কে তোমার সাথে থাকলে তোমার জীবনের উন্নতি হবে, এইটাও ভাইবো তুমি যার সাথে আছো তুমি থাকার কারণে ওর উন্নতি হইতেছে কিনা। অনেকে আছে না স্ট্যাটাস দেয় ফেসবুকে, আমাকে কেউ বোঝে না, আছে না? আরে ও কেমনে বুঝবে? আমি মাঝে মাঝে ভাবি, তুমি কয়জন রে বুঝছো? তোমারে তো কেউ বুঝলো না, এটা তুমি বুঝছো। তুমি কয়জন রে বুঝলা সেটা বুঝছো? স্যার এটাও বুঝি না। তোমরা দয়া করে আমি যেই কথাগুলো বলছি এগুলার একটু অন্তরে রাখতে পারবা? সামারিগুলা বলি। 2টা প্রমিস করছো আমার সাথে। প্রথম প্রমিস কি? বাবা মা শুনছেন আপনারা? আচ্ছা, এবারে আরেকটা বাবা মার উদ্দেশ্যে একটু কথা বলি। আমারও একটা ছেলে একটা মেয়ে আছে। বাবা মায়ের আমি একটু চাই আদর্শ পিতা হইতে, বাট এখনকার যারা বাবা মা আপনারা যারা আছেন উপরে, দয়া করে আপনারা আপনাদের সন্তানদেরকে অন্য কোনো সন্তানের সাথে তুলনা করেন না। কমন পড়ে গেছে। তোমারে তোমাদের মনের ভিতরে যে কষ্ট আছে এটা আমি বুঝছি। এবার আমি একটু বলি, আমি আমার শৈশবকাল যেভাবে কাটছে, আমার শৈশবে আমি আমার বাবা মার থেকে যা পাইছি, এখন আমি আমার সন্তানদের শৈশবের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসছি। সে ফর এক্সাম্পল, তোমার বাবা মা তোমাকে বলল, দেখ রহিমের ছেলে করিম পড়ার সময় টেবিলটা কাঁপায় ফেলাইতেছে, টেকনাফ থেকে পরে তেঁতুলিয়া থেকে শোনা যায়, তুই কি পড়স? আছে শুনছে এই কথা? এখন সরি আমুরা আমার বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না, আমি একটু শেষ করি। আচ্ছা, এখন আমরা কি পারি সন্তানরা বাবা মাকে বলতে, তাহলে এই যে করিমের বাপ রহিম যে ঘরে একটা এসি দিছে, আমার একটা এসি দাও। এখন যদি আমি বলি, এই যে করিমের বাবা রহিম ওরা যে একটা স্কুলে যাওয়া আসার জন্য একটা গাড়ি দিছে, আমার একটা গাড়ি দাও। তুমি যে আমাকে বললা রহিমের ছেলে করিম পড়ার টেবিল কাঁপায় ফেলায়, রাইট? কমন পড়ছে তাই না? এবার বাবা মা কেন এটা বলে, এখন উপর থেকে ওনারা বলতেছে হোক আপনারটা বড় হোক তারপর বুঝবেন। আচ্ছা, আমি আমার সন্তানকে কখনো এইসব বলবো না, এটা আমি জানি। এটা কেন আমি আমাকে জানি। আমি তোমাদেরকে বলি, তোমরা নিজেরা এমন একটা ক্যারেক্টার প্লে করবা বাবা মার সামনে, যেন বাবা মা তোমাকে নিয়ে কষ্টেই না থাকে। তাইলে উনি বা ওনারা তোমাদেরকে প্যারা দিবে না। আরেকটা কথা, তোমরা অনেকে মনে করো না যে বাবা মা একটু ওল্ডিশ,
আমাদের ভাইব্রেশনটা টের পায় না। আমরা একটু ফাস্ট, ওনারা একটু স্লো, চলে না। আচ্ছা, এরকম ফিলিংস তোমাদের? তোমরা যারা এটা ভাবো তারা সবাই হচ্ছে বোকার রাজ্যে বাস করতেছে। তোমাদের বাবা মা যেই জীবনটা দেখে আসছে, যত উপর থেকে জীবনটা দেখে, তোমরা অত উপরে ওঠোই নাই এবং তোমরা দেখতেও পারবা না। সুতরাং ওনাদের চাওয়াটা ঠিক আছে, তোমরা কষ্ট পাইও না, তোমরা চেষ্টা চালায় যাবা। বাবা মার আচরণের কারণে মনের মধ্যে অনেক কষ্ট আছে, এরকম কেউ আছো? হাত তুলতেছে। অনেক কষ্টে আছো? হাত তুলছো যারা? আমার দিক তাকাইছো? আমারে ভালোবাসো তো? বাবা আমাকে মাফ করে দাও। কষ্ট যদি পায়ে থাকো মাফ করে দাও। তোমরা যে কারণে কষ্টে আছো, ওই কষ্টের কারণটাকে, শোকটাকে শক্তিতে রূপান্তর করো। বাবা মা বলে না যে তুই কিছু পারিস না, কিচ্ছু পারিস না। একদিন অপেক্ষা করো, একদিন দেখায় দিবা। একদিন দেখায় দিবা যে দেখো, তুমি তো আমাকে নিয়ে এত টেনশন করছো, আজকে আমি এই জায়গাটায় আসি, তুমি আমার জন্য দোয়া করে দিও। বলতে পারবো না এই কথা? তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। আর উজ্জ্বল ভবিষ্যতের আগে আরেকটা কথা বলি, ছেলেরা, তোমাদের হাতে আল্লাহর দোহাই লাগে, প্রমিস করো, শুধু ছেলেরা আমার দিকে, তোমাদের হাতে যেন কোনো সিগারেট না ওঠে। It's not good. It's not good, my dear. সিগারেট খেয়ে ধোয়া উড়াইয়া এখানে কোনো মাস্তানি, কোনো মারদাঙ্গি, কোনো বাহাদুরি নাই। তোমরা টাকাটা অযথা নষ্ট করো না। এই মিডিয়া তোমাদেরকে শিখায় সিগারেট খেলে টেনশন কমে। সত্যিকার অর্থে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই যে সিগারেট খাইলে টেনশন কমে না, টেনশন বাড়ে। তোমরা যেই টাকা দিয়ে সিগারেট কেনো সেটা কার টাকা? বাপের টাকা পোড়াইতে একটু লজ্জা থাকা উচিত। তোমরা কি মনে করো আমি এসবে আমার কিচ্ছু আসা যায় না? আমি কি এখানে তোমাদের মন রক্ষা করার জন্য আসছি? আমি এখানে জীবনে যেটা দরকার সেটা বলার জন্য আসছি। তোমরা সিগারেটে হাত দিবা না। 2, অযথা বিনা কারণে কোনো মেয়ের পিছনে লাইন ধরবা না। তোমরা অন্তত পক্ষে এইখানে যারা আসো, তোমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। মেয়ের বাবা মা তোমার পিছনে লাইন ধরবে। বি আ গুড ম্যান, বি আ গুড ম্যান, মাই ডিয়ার। সিগারেট খাইলে ম্যান হয় না। বুঝাইতে পারছি? আমার কথা রাখতে পারবা? সেম গোজ ফর উইমেন। মেয়েরা, তোমরা এত সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে এখানে বসছো, ছেলেরা বসছো, পাবনার ছেলেমেয়েরা যে এত ভদ্র এবং এত শৃঙ্খল, থ্যাঙ্কস টু ইউ। তোমরা আসলে বিউটিফুল। আমি চাই আজকের পরে আমার যে অভিভাবকরা উপর থেকে আমাকে দেখতেছেন, আপনাদের সাথে আপনাদের সন্তানের সবচেয়ে সুন্দর সম্পর্ক তৈরি হোক। আর ছেলেরা, তোমরা মাথায় রাখো, ছেলেদের দাম কিসে? পয়সা লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া ছেলেদের বলছি, মেয়েরা শুনো না, শুনবাই স্যার, যে 3 নম্বর বান্ধবীর মতো বলছেন তাই না? শুনিস না। ছেলেরা, তোমাদের জীবনে টাকা লাগবে।
গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বাবা মাকে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ টাকা লাগবে, তবে সেটা হালাল উপায় হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ভাগ্যে হালাল উপায়ে অনেক টাকা না রাখছে ততক্ষণ পর্যন্ত কষ্ট করে যেতে হবে ইনশাল্লাহ। আর মেয়েরা, তোমাদের জীবনে যেটা দরকার, তোমাদের জীবনে লাগবে সঠিক শিক্ষা এবং একটা ভালো হাজবেন্ড। ওই যে আরেকটা পিছনে আসতেছে শয়তান, দুষ্ট কোকিল। আমি কি বলতেছি বুঝছো? একটা সংসার করা লাগবে, তো তার আগে লাগবে হচ্ছে শিক্ষা। এটা তোমার পরিবার ঠিক করে দিবে। আবার মনে করো না যে মে একলাই কাফি হো, মে ওই যে শিলা কি জাওয়ানির মতো মে একেলাই কাফি হো। इंसान कभी अकेला काफी नहीं होता है। इंसान बनाया गया है दो तरफ के लिए, एक मर्द और एक औरत। समझ रहे हैं ना? सो आज के अनेक ज्ञान दिया फलाइছি। আমি যে গাইডলাইন দিছি, এই গাইডলাইন হ্যাঁ, এই গাইডলাইন যদি তুমি অন্তরে রাখতে পারো আর একটু মাইনা চলতে পারো, আমার আজকে কষ্ট করে এই পাবনায় আসা সার্থক হবে। আর তোমরা এই যে ক্লাস 10-এর আসো না এখানে, 10-এর কারা কারা? আচ্ছা ব্যাস এসএসসি। আচ্ছা স্যার, আপনি কি খালি বয়ান দিবেন না আর কিছু বলবেন? আমার তো কিছু একটা তোমাদের কাছে থাকা লাগবে না? স্যার আপনি তো এখন চলে যাবেন, আপনার কথাগুলো আমি শুনলাম, মনেও রাখলাম। আপনার কিছু জিনিস লাগবে না আমার, যে আমার ঘরে থাকতে হবে? এই যে আমার বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওই যে তোমার কাছে আছে না? এই যে ফিজিক্স বইটা, এই বই, এই যে আমার একটু কথা আছে এখানে, আমি বই লিখছি এই বই, আমার সাথে আরও কিছু মানুষ আছে, ফয়সালের নাম আমার বলতেই হবে। বইটা আমরা লিখছি, একটা বই। তোমরা জানো তো যে তোমাদের ক্লাস 9-10-এর ফিজিক্স বইটা আসলে কোনো বইয়ের কাতারে পড়ে না, পড়ে? তোমাদের ফিজিক্স বইটা যেটা বোর্ড বই, এটা আসলে বুলশিট। আমারে তোমরা বলো, বল চ্যাপ্টার থেকে কপি কলের ম্যাথ আসে না? আছে কিছু? গতির মধ্যে খরগোশের পিছনে হরিণ দৌড়াইতেছে, হরিণের পিছনে বাঘ দৌড়াইতেছে, কোনো ম্যাথের সিটা ফোটা গতি চ্যাপ্টারে আছে? ভৌত রাশি ও পরিমাপের মধ্যে স্কেলার, ভেক্টর, কোয়ান্টিটি হিসাব করতে গিয়ে স্লাইড ক্যালিপার্স দিয়ে কেমনে মাপতে হয়, স্ক্রুগজ দিয়ে কেমনে মাপতে হয়, কোনো একটা লাইন বোর্ডের বই আছে? বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা সৃজনশীলটা আসে, ওইটা বইয়ের থেকে আসছে, এটা প্রমাণ করতে পারবা? তাহলে কেন দিছে এটা? আমি বুঝি না। আচ্ছা আমার কেমিস্ট্রি বইটার কথা বলো, বোর্ড পরীক্ষায় যা আসে তার কতটুকু কেমিস্ট্রি বই লেখা আছে? এটা নাকি বোর্ড বই। আমার বায়োলজি বই তোমাদের যাদের কাছে আছে, ক্লাস 10-এর ব্যাচ, তোমাদের বইলা দিচ্ছি, আগামী 2 মাসের মধ্যে আমার ফুল সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই মার্কেটে আমি দিয়ে যাব। লাইব্রেরি থেকে যার পড়ার ইচ্ছা হয় কিনে নিয়ে পড়বা। আমারও যদি ভালোবাসো বা আমার কিছু জিনিস আমি চাই তোমার টেবিলে থাকুক, আমার অনলাইন কোর্স আছে, আমি অনলাইনে পড়াবো, আর আমার বই তোমার টেবিলে থাকবে। এতটুকু সেবা আমি তোমারে দিতে পারি আজকে চলে যাওয়ার পরে। আর অফলাইনে তোমরা আজকে যার উদ্দেশ্যে আমার এখানে আসা, আমার প্রাণপ্রিয় আরেকজন মানুষ, একটু প্লিজ, কি বিউটিফুল একটা চেহারা দেখো। মানে আর একটু ঘষা দিলে শাহরুখ খানের মতো লাগবে। আমার মানে যে মানুষটার কারণে এখানে আসা, শাওন স্যার তো আরেকজন হাত দিয়েছে, আল্লাহ শাহরুখ খান। শোন, এই মানুষটা হচ্ছে চেষ্টা করে যাচ্ছে না পড়ানোর জন্য। ওই যে আরেকজন মানুষ আছে, আসেন না কেন? ঠিক আছে, এই পাবনায় ওনাদের আমন্ত্রণে আমি এখানে আসছি, ওনাদের ক্লাসরুমে আমি গেছি। এই মানুষগুলো পড়ানোর চেষ্টা করতেছে না?
অফলাইনে ওনাদের দুইজনের কাছে আমার আজকে স্পেশাল আরও রিকোয়েস্ট, আপনি বাচ্চাদেরকে যেভাবে পড়ান, আপনারা যেভাবে পড়ান, আরও বেশি যত্ন ওদেরকে নেবেন। আমি আপনাদের কাছে এই কামনা করে যাচ্ছি। আর আমি এবার দেখতে চাই এইখানে যত স্টুডেন্ট তোমরা আসো, তোমাদের প্রত্যেকের রেজাল্ট যেন এবার আপকামিং এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 হয়। এই টার্গেট তোমাদের কাছে থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। অভিভাবকদেরকে সালাম, আপনারা ভালো থাকেন। আমার পেজ আছে, ফাহাদ টিউটোরিয়াল পেজ আছে, নাম্বার আছে, যে কেউ যে কোনো সময় এনিহোয়ার আমারে ফোন দিলে পাবেন। যদি মন চায় ফোন দিয়েন। আমার ফোন নাম্বার হচ্ছে 01601929244, পেজের মধ্যে লেখা আছে। ফেসবুকে গিয়া ফাহাদ টিউটোরিয়াল লেখলে টাস করে আমার ছবিটা চলে আসবে। ফোন দিয়েন, কোনো দরকার হইলে আমি বই দিতে পারবো, পড়াইতে পারবো। পাবনায় তো আইসা পড়াইতে পারবো না, পাবনায় পড়াবে শাওন স্যার। আমি অনলাইনে পড়াবো, যার দরকার পড়বা আমার কাছে, যার জ্ঞানের দরকার আমার কাছে আসবা। আর যদি জ্ঞানের দরকার না হয়, সবাই জীবনে উন্নতি করতে হবে, এমন কোনো মানে বাধ্যবাধকতা আছে? বল বল। ভেরি গুড। পড়ার রুটিনের কথা বলি এবার। পরীক্ষার আগের শোন, পরীক্ষার আগের টাইমটা তো ইম্পর্টেন্ট না? তোদের জীবনের সবচাইতে ডেঞ্জারাস যে জিনিসটা তোদের সাথে আছে সেটা হচ্ছে তোদের মোবাইল। স্যার মোবাইল দিয়েই তো আমারে দেখলাম না। কিন্তু একটা অনুরোধ আরেকটা করি, তোরা রাতে পড়তে বসিস না টেবিলে, ওই পড়ার সময় যখন পড়তে বসিস, যদি অনলাইন ক্লাস না থাকে, নিজের পড়া আছে না সেলফ স্টাডিটা, যে নিজে পড়তেছিস আর কাউকে দরকার নাই, ওই সময় টেবিল থেকে রুম থেকে তোর ফোনটা একটু দূরে রাখিস। পারবি এটা? এই মোবাইলটা একটা যত নষ্টের গোড়া। অযথা মনে করো যে তোমার যে ইনফরমেশনটা জানার দরকার নাই সেটাও সামনে চলে আসে, মনের অজান্তে খালি নিচে যাইতেই থাকো। আর হঠাৎ করে আসে, দেখুন কি হলো লিঙ্কে। আমি কেন দেখবো? আমার তো দরকার নাই, তাই না? তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা মানুষ হও, সত্যিকারের মানুষ হও, বাবা মার গর্বের কারণ হও। আসসালামু আলাইকুম।